সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। বিশ্ব রাজনীতিতে কি নতুন এক শক্তির জোট গঠনের ঘোষণা হয়ে গেল? একটি বৈঠক, একটি বার্তা, আর সেটিই কি বদলে দিতে যাচ্ছে পুরো বৈশ্বিক শক্তির সমীকরণ? রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি ইরানের পাশে দাঁড়িয়ে বলছেন, দুই দেশের স্বার্থ এখন একসাথে জড়িত। এটি কি শুধু কূটনৈতিক সৌজন্য, নাকি একটি নতুন সামরিক পলিটিক্যাল জোটের সূচনা? অন্যদিকে একই সময় ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রস্তাব নাকচ করার পথে। হরমুজ প্রণালী, পারমাণবিক ইস্যু আর পরাশক্তির এই টানাপোড়েন সবকিছু কি এক বড় সংঘাতের দিকে এগোচ্ছে, নাকি এটি কেবল সময়, কৌশল আর ক্ষমতার এক সূক্ষ্ম খেলা, যেখানে শেষ মুহূর্তে কূটনীতি বদলে দিতে পারে পুরো ফলাফল? প্রশ্ন একটাই, বিশ্ব কি এখন যুদ্ধের দোরগোড়ায়, নাকি নতুন এক শক্তির ভারসাম্যের জন্ম হতে যাচ্ছে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। প্রথমেই যে ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে তা হল ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরাসরি বৈঠক। এই বৈঠক শুধু একটি সাধারণ কূটনৈতিক সৌজন্য সাক্ষাৎ ছিল না, বরং এটি ছিল এক গভীর বার্তা, এক স্পষ্ট সংকেত। এই বৈঠকে রাশিয়া পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে তাদের জাতীয় স্বার্থ এবং ইরানের জাতীয় স্বার্থ এখন অনেক ক্ষেত্রেই একে অপরের সঙ্গে জড়িত। প্রিয় দর্শক, এই একটি বাক্যই পুরো ভূরাজনৈতিক চিত্র পাল্টে দিতে পারে। কারণ যখন একটি পারমাণবিক শক্তিধর দেশ আরেকটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তির পাশে এইভাবে দাঁড়ায়, তখন সেটি কেবল বন্ধুত্ব নয়, বরং কৌশলগত জোটের ইঙ্গিত দেয়। এই বৈঠকের সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী যে বার্তাগুলো দিয়েছেন তা গভীরভাবে বিশ্লেষণ করলে বোঝা যায়, ইরান এখন শুধু প্রতিরক্ষামূলক অবস্থানে নেই, বরং তারা আত্মবিশ্বাসের সঙ্গে একটি দীর্ঘমেয়াদী কৌশল নিয়ে এগোচ্ছে। তিনি স্পষ্ট করে বলেছেন, রাশিয়া এবং ইরানের সম্পর্ক এখন সর্বোচ্চ পর্যায়ের কৌশলগত অংশীদারিত্বে পৌঁছেছে এবং ভবিষ্যতেও এই সম্পর্ক আরও শক্তিশালী হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ দিক হল, ইরান এই সম্পর্ককে শুধু কূটনৈতিক সম্পর্ক হিসেবে দেখছে না, বরং তারা এটিকে তাদের নিরাপত্তা কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করছে। এখন প্রশ্ন হচ্ছে, এই বৈঠকের প্রেক্ষাপট কি? একদিকে যখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের ওপর সামরিক ও অর্থনৈতিক চাপ বাড়াচ্ছে, তখন অন্যদিকে রাশিয়া ইরানের পাশে দাঁড়িয়ে একটি বিকল্প শক্তির কেন্দ্র তৈরি করছে। এই অবস্থান সরাসরি পশ্চিমা শক্তিগুলোর জন্য একটি চ্যালেঞ্জ। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, ইরান দাবি করছে সাম্প্রতিক সংঘাতের সময় রাশিয়া তাদের স্যাটেলাইট তথ্য সরবরাহ করেছে, যার মাধ্যমে তারা অত্যন্ত নির্ভুলভাবে আঘাত হানতে পেরেছে। যদি এই দাবি সত্য হয়, তাহলে এটি শুধু সহযোগিতা নয়, বরং সক্রিয় সামরিক সমন্বয়ের ইঙ্গিত। এখন আসা যাক যুক্তরাষ্ট্রের অবস্থানে। ডোনাল্ড ট্রাম্প, যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, তিনি ইরানের সর্বশেষ প্রস্তাব নিয়ে সন্তুষ্ট নন। কারণ এই প্রস্তাবে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা স্থগিত রাখতে চেয়েছে। ইরানের প্রস্তাবটি ছিল বেশ কৌশলী। তারা বলেছে, প্রথমে হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে, অর্থাৎ বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্বাভাবিক করা হবে, কিন্তু পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনা পরে হবে। এখানেই মূল দ্বন্দ্ব। যুক্তরাষ্ট্র চায় প্রথমে পারমাণবিক ইস্যুর সমাধান, তারপর অন্য বিষয়। আর ইরান বলছে, প্রথমে যুদ্ধ বন্ধ হোক, নিরাপত্তার গ্যারান্টি আসুক, তারপর বড় বিষয়গুলো নিয়ে আলোচনা করা যাবে। এই অবস্থায় ট্রাম্পের সামনে একটি কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে। যদি তিনি ইরানের প্রস্তাব মেনে নেন, তাহলে তিনি তার কৌশলগত চাপ হারাতে পারেন, আর যদি না মানেন, তাহলে সংঘাত আরও বাড়তে পারে। এই দ্বিধা, এই অনিশ্চিততা এখন পুরো বিশ্বকে প্রভাবিত করছে। প্রিয় দর্শক, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে। হরমুজ প্রণালী শুধু একটি জলপথ নয়, এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়। তাই এই প্রণালী খোলা বা বন্ধ থাকা মানে শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনীতির ওপর সরাসরি প্রভাব। ইরান এই প্রণালীকে তাদের কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তারা জানে যে এই একটি বিষয় দিয়েই তারা বিশ্ব শক্তিগুলোকে চাপে রাখতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের জন্যও এটি একটি বড় দুশ্চিন্তার কারণ জ্বালানির দাম বাড়লে তা সরাসরি তাদের অভ্যন্তরীণ অর্থনীতিতে প্রভাব ফেলবে। এখন আসা যাক কূটনৈতিক দিকটিতে। ইরান খুবই হিসেব করে তাদের পদক্ষেপ নিচ্ছে। তারা সরাসরি সংঘাতে না গিয়ে ধাপে ধাপে চাপ তৈরি করছে। তারা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে বার্তা পাঠাচ্ছে, কখনো সরাসরি, কখনো মধ্যস্থতাকারীর মাধ্যমে। এই প্রস্তাবটি পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছানো হয়েছে, যা প্রমাণ করে ইরান এখনও কূটনৈতিক পথ খোলা রেখেছে। তবে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বিশ্বাসের অভাব। ইরান মনে করছে যুক্তরাষ্ট্র বিশ্বাসযোগ্য নয়। তারা অতীতে চুক্তি করেছে, আবার তা ভেঙেছে।
তাই এবার তারা শক্ত গ্যারান্টি ছাড়া এগোতে চায় না। অন্যদিকে যুক্তরাষ্ট্র মনে করছে ইরান সময় নিচ্ছে, চাপ কমানোর চেষ্টা করছে। এই পারস্পরিক অবিশ্বাসই পুরো সংকটকে আরও জটিল করে তুলেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াতে পারে? দুটি সম্ভাবনা স্পষ্ট। ১. আবার কূটনৈতিক আলোচনা শুরু হবে। ২. সংঘাত আরও তীব্র হবে। ইরান বলছে যতক্ষণ পর্যন্ত সামুদ্রিক অবরোধ না উঠছে ততক্ষণ আলোচনা অর্থহীন। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে পারমাণবিক ইস্যু ছাড়া কোনো আলোচনাই সম্ভব নয়। এই অবস্থায় উভয় পক্ষই নিজেদের অবস্থানে অনড়। প্রিয় দর্শক, এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, ইরান বিশ্বাস করে সময় তাদের পক্ষে কাজ করছে। তারা বলছে তাদের কাছে ৩টি বড় সুবিধা আছে: অস্ত্র, বাজার এবং মার্কিন নির্বাচনী রাজনীতি। তারা মনে করছে এই ৩টি বিষয়ই যুক্তরাষ্ট্রকে দুর্বল করছে, বিশেষ করে মার্কিন অভ্যন্তরীণ রাজনীতি, যেখানে প্রতিটি সিদ্ধান্ত পলিটিক্যাল প্রভাব ফেলে। ইরান চাইছে না ট্রাম্প কোনোভাবে এই সংকটকে নিজের রাজনৈতিক জয়ে পরিণত করুক, তাই তারা এমনভাবে পরিস্থিতি পরিচালনা করছে যাতে কোনো পক্ষ সহজে বিজয় দাবি করতে না পারে। অন্যদিকে আন্তর্জাতিক মঞ্চে ইরান নিজেদের অবস্থান শক্ত করছে। তারা অভিযোগ করছে যুক্তরাষ্ট্র তাদের তেল ট্যাঙ্কার জব্দ করছে, বাণিজ্যিক জাহাজ আটক করছে, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন। জাতিসংঘেও ইরান এই বিষয়টি জোরালোভাবে তুলে ধরছে। তারা বলছে স্থায়ী শান্তি তখনই সম্ভব যখন আগ্রাসন বন্ধ হবে এবং তাদের সার্বভৌম অধিকারকে সম্মান করা হবে। এই পুরো পরিস্থিতিতে একটি বিষয় স্পষ্ট: এটি আর শুধু একটি আঞ্চলিক সংঘাত নয়, এটি এখন একটি বৈশ্বিক শক্তির প্রতিযোগিতা। একদিকে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা, অন্যদিকে ইরান এবং তার সমর্থক শক্তিগুলো। এই দুই ব্লকের মধ্যে যে টানাপড়েন চলছে তা আগামী দিনগুলোতে আরও বড় আকার নিতে পারে। সবশেষে একটি গুরুত্বপূর্ণ বিষয়: ইরানের পররাষ্ট্রমন্ত্রী এখন এই কূটনৈতিক লড়াইয়ের কেন্দ্রীয় চরিত্র হয়ে উঠেছেন। তিনি এক দেশ থেকে আরেক দেশে ঘুরছেন, বার্তা দিচ্ছেন, সমর্থন জোগাড় করছেন। কিন্তু এর সঙ্গে ঝুঁকিও বাড়ছে, কারণ ইতিহাস বলে এ ধরনের পরিস্থিতিতে কূটনৈতিকরাও লক্ষ্যবস্তু হতে পারেন। তাই সামনে সময় শুধু কূটনৈতিক নয়, নিরাপত্তার দিক থেকেও অত্যন্ত সংবেদনশীল। প্রিয় দর্শক, পরিস্থিতি এখনও পরিবর্তনশীল। প্রতিটি মুহূর্ত নতুন মোড় নিতে পারে। আমরা আপনাদের কাছে প্রতিটি আপডেট, প্রতিটি বিশ্লেষণ পৌঁছে দিতে থাকব। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।